আচ্ছা, তোদের লাস্ট ক্লাসে আমি রেটোরিক্যাল ডিভাইস বা ফিগার অফ স্পিচ যেগুলো এই কবিতাতে ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো তাতে কয়েকটা জিনিস আমি ছেড়ে গেছি, একটু বলে নিই। আমি দুটো ফিগার অফ স্পিচ ছেড়ে গেছি, খুব সহজ। তার মধ্যে একটা অবশ্যই ছিল সিমিলি। সিমিলি মানে কি আমি একটু বলে নিই। যখন দুটো তুলনা করা হয়, বাহ্যিক তুলনা, এক্সপ্লিসিট কম্প্যারিজন, তখন হয় সিমিলি, SIMILE। মানে সিমিলিকে বোঝা খুব বা ধরে ফেলা খুবই সোজা। সিমিলিতে যে তুলনাটা করা হবে তাতে অ্যাজ বা লাইক থাকবে। যেরকম মেয়েটা ফুলের মতোই সুন্দর, দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য ফ্লাওয়ার, বা দ্য গার্ল ইজ বিউটিফুল লাইক দ্য ফ্লাওয়ার। এই অ্যাজ বা লাইকের ব্যবহার থাকবে, তখন হচ্ছে সিমিলি। যদি কোনো লাইন তোলা থাকে তাতে যদি অ্যাজ বা লাইক থাকে, চোখ বন্ধ করে ওটা সিমিলির উদাহরণ হয়ে যাবে। ঠিক আছে? যেরকম এইখানে কবিতাতে একটা লাইন ছিল, দেখ, প্রথম 32টা লাইনের এটা 31 নম্বর লাইন হবে, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। ঠিক আছে? টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, এই পুরো জিনিসটার মধ্যেই লাইক শব্দটা রয়েছে। আমি আন্ডারলাইন করে দিচ্ছি, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। নলেজকে, জ্ঞানকে অনুসরণ করা বা জ্ঞানের পেছনে ছুটে চলা একটা ডুবন্ত তারার মতো, লাইক এ সিঙ্কিং স্টার। এটা হচ্ছে সিমিলির উদাহরণ। আর মেটাফোর আমি বলেছি যেগুলো ইমপ্লিসিট কম্প্যারিজন, কোনো একটা জিনিসকে যখন না বলে সেটার জায়গায় অন্য একটা জিনিসকে ব্যবহার করে ওইটাকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে মেটাফোর, সেটাও একটা তুলনা। যেরকম আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, যেটা ছিল যে আমি জীবনটাকে আকণ্ঠ পান করতে চাই, একদম শুরুর দিকে যেটা ছিল, এই যে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এইটা হচ্ছে মেটাফোরের উদাহরণ, যেখানে জীবনটাকে লিজের সাথে তুলনা করা হয়েছে, বা ড্রেজের সাথে তুলনা করা হয়েছে, অবশেষের সাথে তুলনা করা হয়েছে, যেটা একটা তরল পাত্রে ঢাললে তার যেটা থিতিয়ে পড়ে নিচে সেইটার সাথে তুলনা করা হয়েছে। এইটা হচ্ছে মেটাফোর। আর এইখানে যেটা হলো টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, লাইক শব্দটা বা অ্যাজ শব্দটা থাকলেই এইভাবে যে তুলনাটা হচ্ছে, এটা হচ্ছে সিমিলি। আরেকটা জিনিস আমি আগের ভিডিওতে মিস করে গেছি, সেটা হচ্ছে হাইপারবেটন, HYPERBATON। হাইপারবেটন এটাও একটা ফিগার অফ স্পিচ। এটা কখন ইউজ হয়? যদি একটা বাক্যের গঠন বা গড়ন সাধারণ নিয়মে যেটা হয়, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে একটা প্যাটার্নে একটা বাক্য লেখা হয়, সেই বাক্যের অর্ডারটা যখন চেঞ্জ করে দেওয়া হয়, হয়তো দেখা গেল ভার্বটা আগে বসে গেছে, সাবজেক্টটা পরে বসেছে, বা অবজেক্টটা ভার্বের আগে বসেছে, তখন এই জিনিসটা হয়। যেরকম এখানে কয়েকটা উদাহরণ আমি এমনি দিয়ে দিচ্ছি, এটা জেনারিক, এটা যে কোনো সেন্টেন্সে যদি এরকম ওয়ার্ড অর্ডারটা চেঞ্জ থাকে, সেটা বাক্যটাকে দেখলেই বোঝা যায়, সেন্টেন্সটাকে দেখলেই বোঝা যায়। যেরকম এখানে একটা লাইন আছে, মাছ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। মাছ তো সামনে বসে না, এটা কি হতে পারতো? আই হ্যাভ সিন অ্যান্ড নোন মাছ। আমি অনেক কিছু দেখেছি এবং জেনেছি। সেখানে মাছটা কোথায় বসছে? বাক্যের সামনে। এটা কবিরা কবিতার স্বার্থে ব্যবহার করেন, সেটা অন্তে ছন্দমিল ঘটানোর কারণেই হোক, বা কবিতার ছন্দে যখন একটা পড়া হবে রিদমিক প্যাটার্নটা, তার যে ছন্দটা, সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেটার জন্যই হোক, এটা করা হয়ে থাকে। যখন এই বাক্যের অর্ডারটা চেঞ্জ করা হয়ে থাকে, তাকে বলা হয় হাইপারবেটন। ঠিক আছে? তাই এইটা দিয়ে যদি এই অংশটা তুলে মাছ হ্যাভ আই সিন অ্যান্ড নোন এরকম দিয়ে যদি বলে এটা কিসের উদাহরণ, তখন এটা হাইপারবেটন হবে। এরকম আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, যেখানে টেলিম্যাকাসের বর্ণনাটা তিনি দিয়েছেন, যে মোস্ট ব্লেমলেস ইজ হি, সেকেন্ড স্টানজাতে মোস্ট ব্লেমলেস ইজ হি। তাহলে এটা সঠিক গঠন কি হতে পারত? হি ইজ মোস্ট ব্লেমলেস, কিন্তু এখানে বলা হচ্ছে মোস্ট ব্লেমলেস ইজ হি, সাবজেক্ট চলে যাচ্ছে একদম শেষে। তো যখনই এরকম সেন্টেন্সের স্ট্রাকচারটা, বাক্যের গঠনটা এলোমেলো হয়ে যাবে, সেইটা হচ্ছে হাইপারবেটনের উদাহরণ। আর সিমিলিটা আমি বলে দিলাম। তো এই দুটো আমার বলা বাকি ছিল। তো এবারে আমি চলে আসছি কবিতাটা সম্পর্কে, বা কবিতাটা থেকে কিছু প্রশ্ন আলোচনা, যেগুলো দরকারি প্রশ্ন অবশ্যই। কবিতাটা সম্পর্কে আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দিই, কবিতা থেকে জেনারেলি কী কী জিনিসগুলো আমাদের লাগবে। কবিতাটা লেখা হচ্ছে 1833 সালের 20 অক্টোবর, 20 অক্টোবর 1833। কবিতাটা যে প্রেক্ষিতে লেখা হচ্ছে, কবির খুব কাছের একজন বন্ধু আর্থার হেনরি হালামের মৃত্যুর পরে তাকে কমেমোরেট করে, স্মরণ করে কবি এই কবিতাটা লিখছেন। যাই হোক, আর্থার হেনরি হালাম মারা যাচ্ছেন ওই একই বছরের তার আগের মাসে 15 তারিখে, 15 সেপ্টেম্বর 1833। কবিতাটা প্রকাশিত হচ্ছে কোন কাব্যগ্রন্থে?
আরও 9 বছর পরে 1833 সালের অক্টোবরের 20 তারিখে কবিতাটা লেখা হলো। প্রেক্ষিত কি? আর্থার হেনরি হালামের মৃত্যু, ডেথ অফ আর্থার হেনরি হালাম, কবির ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের একজন বন্ধু। আর কবিতা প্রকাশিত হচ্ছে 1842 সালে। যে গ্রন্থে প্রকাশিত হচ্ছে কবিতাটা, সেটার নাম হচ্ছে পোয়েমস। এইটাই হচ্ছে কবিতার সংকলন, যেটাতে এই কবিতাটা প্রকাশিত হচ্ছে। বেশ, এই কবিতার ল্যাটিন ভেরিয়েন্টটা কী ছিল? হোমারের ওডেসিতে ওডিসিয়াস বলে একটা চরিত্র ছিল, সেইটা হচ্ছে ইউলিসেসের ল্যাটিন ভেরিয়েন্ট। কিন্তু ইউলিসেস এই কবিতাটার সোর্স কিন্তু হোমারের ওডিসি নয়। এই কবিতাটার সোর্স হচ্ছে দান্তের ইনফার্নোতে ক্যান্টো 26-এ যে ইউলিসে বলে যে ক্যারেক্টারটা আছে, এইটা হচ্ছে সেই কবিতার সোর্স। কারণ ট্রয়ের যুদ্ধে যে ইউলিসেসকে দেখানো হয়েছিল সেটা হোমারের ওডিসিতে ছিল, কিন্তু তার ইথাকাতে ফিরে আসার পরবর্তী এই যে নলেজ এবং এক্সপিরিয়েন্স সিকিংয়ের যে জার্নিটা, জ্ঞান এবং অভিজ্ঞতা আহরণের পেছনে ছুটে চলা, সেই বিবরণটা কিন্তু রয়েছে তার পরবর্তী, ওটার রয়েছে দান্তের ইনফার্নোতে ক্যান্টো 26। এটা মনে থাকে যেন, কারণ পরীক্ষায় যদি হোমারের ওডিসিও থাকে, দান্তের ইনফার্নোও থাকে, কবিতার ক্যারেক্টারের সোর্স কিন্তু তখন হয়ে যাবে দান্তের ইনফার্নোর ক্যান্টো 26। ঠিক আছে, এবার আমি কবিতা থেকে কিছু লাইন, যেগুলো যেখান থেকে যে প্রশ্নগুলো জেনারিক প্রশ্ন কিছু যেগুলো হওয়া উচিত বা আসতে পারে বা এলে কি উত্তর দেওয়া হবে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। ওপরেই আলোচনা করব, খুব গভীরে যাব না। প্রথম লাইনে যে আইডল কিং, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং অলস রাজা, এখানে আইডল কিং বলতে কাকে বোঝানো হয়েছে, এটা প্রশ্ন হতে পারে। উত্তর হবে ইউলিসেস। স্টিল হার্থ, আমি বলেছিলাম একটা মেটাফোর ছিল। স্টিল হার্থ বলতে ওই ইথাকা যে দ্বীপটা বা ইথাকা যে রাজ্যটা, যেটার রাজা হচ্ছে ইউলিসেস, সেখানে যে আনঅ্যাডভেঞ্চারাস লাইফ, একটা স্থির হয়ে যাওয়া জীবন, যে জীবনে কোনো অ্যাডভেঞ্চার নেই, কোনো অভিযান নেই, কোনো গতিবেগ নেই, কোনো ধাবমানতা নেই, প্রবাহমানতা নেই, নতুন কিছুকে খুঁজে চলার কোনো প্রয়াস নেই, সেইটা এখানে স্টিল হার্থ বলতে ওই জীবনটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, ব্যারেন ক্র্যাক্স বলতে এখানে যদি বলে প্রশ্ন কাকে, কোন জায়গাটাকে বোঝানো হয়েছে, ব্যারেন ক্র্যাক্স বলতে কিন্তু ইথাকা যে সাম্রাজ্য, ওটাকেই বোঝানো হয়েছে। আর এখানে কিছু নাম মনে রাখতে হবে, যেরকম ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ মানে বয়স্কা স্ত্রী। এখানে বয়স্কা স্ত্রী বলতে ইউলিসেসের যিনি স্ত্রী পেনিলোপে, PENELOPE, পেনিলোপের কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, মেট অ্যান্ড রোল মানে তো বললাম অ্যাডমিনিস্ট্রেটর, কারণ এখানে আগের ভিডিওতেই বলেছি এখানে ওয়ার্ড মিনিংয়েও কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। স্যাভেজ রেস বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে আমি আন্ডারলাইন করছি স্যাভেজ রেস বলতে ইথাকার যে অধিবাসীরা, তারা অতটা আপডেটেড নয়, তারা ব্যাকডেটেড, উপজাতি সম্প্রদায় হোক যাই হোক, তারা সভ্য হয়নি, বর্বর, যাই হোক। সেই স্যাভেজ রেস বলতে ইথাকার যে পিপল অফ ইথাকাকে, স্যাভেজ রেস বলতে পিপল অফ ইথাকাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবারে অন্যান্য কিছু প্রশ্ন, যেরকম আমি বলে দিচ্ছি, এখানে একটা লাইন আছে, তাতে একটা ফ্রেজ আছে স্কাডিং ড্রিফটস বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে ভাঙা মেঘ। ঠিক আছে, স্কাডিং ড্রিপস বলতে ভাঙা মেঘ, সেটা বোঝানো হয়েছে। রেনি হেডস তো আমি বলেই দিয়েছিলাম, এখানে একটা অ্যালিউশন আছে, সেটা হচ্ছে গ্রিক যে অ্যালিউশনটা রয়েছে জলপরীদের, যারা হারবিঙ্গার্স অফ রেন, যারা বৃষ্টি ডেকে আনে, সেইটা রেফারেন্স রয়েছে। এখানে একটা তারামণ্ডলের ব্যাপার আছে, 7টা স্টার সেখানে আছে। এইটা ভেক্সড মানে হচ্ছে ডিস্টার্ব করা, ভেক্সড মানে এখানে সমুদ্রকে উত্তাল করে তোলা, এগুলো জিজ্ঞেস করতে পারে। আর এখানে একটা প্রশ্ন হতেই পারে যে মাছ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, এটাতে ইউলিসেস কী দেখেছেন এত বছরের যে তার অভিযান, সেগুলোতে সে কী দেখেছে সেটার প্রশ্ন হতে পারে। তখন তোকে বলতে হবে সিটিজ অফ মেন, ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিল, গভর্নমেন্টস। সিটিজ অফ মেন শহর, ম্যানার্স ওখানকার যে কালচার, আদব কায়দা ইত্যাদি, ক্লাইমেটস ওখানকার যে আবহাওয়া, কাউন্সিলস, গভর্নমেন্টস মানে ওখানকার যে রাষ্ট্র ব্যবস্থা, সেগুলো তিনি দেখেছেন এগুলো। এবং সেখানে তিনি কি হয়েছেন, সেখানে তাকে সম্মান দেওয়া হয়েছে সব জায়গাতে, অনার অফ দেম অল, এগুলো। আচ্ছা, এখানে পরের লাইনে থাক মাই পিয়ার্স বলতে কাকে বোঝানো হয়েছে, মাই পিয়ার্স বলতে এখানে ইউলিসেসের যারা বন্ধু বান্ধব এই অর্থে তার যারা সহযাত্রী ছিলেন, যারা নাবিক ছিলেন, যারা সহযোদ্ধা ছিলেন ট্রয়ের যুদ্ধে, সেইটা তাদেরকে বোঝানো হয়েছে। এইটা দ্য ম্যারিনার্স অফ ইউলিসেস, এটা উত্তর হতে পারে। আর আরেকটা কথা বলে দিই, ইউলিসেস যখন চলে যান
ট্রোজান ওয়ারের ট্রয়ের যে বিখ্যাত যুদ্ধ, তখন ইউলিসেসের ছেলে টেলিম্যাকাসের বয়স ছিল মাত্র 3 বছর। ট্রয়ের যুদ্ধটা 10 বছর ধরে চলে এবং ট্রয়ের যুদ্ধ শেষ করে ইউলিসেসের ইথাকা দ্বীপে ফিরতে আরও 10টা বছর চলে যায়। তো টোটাল 20টা বছর চলে গিয়েছে। এখন টেলিম্যাকাস যে তার ছেলে, যার সম্পর্কে তিনি সেকেন্ড স্ট্যাঞ্জা থেকে বলেছেন, মানে 33 নম্বর লাইন থেকে 43 নম্বর লাইন পর্যন্ত যেটা তিনি বলেছেন, সেখানে তার বয়স কিন্তু অ্যাকচুয়ালি তখন 23। আর ইউলিসেসের বয়সটাও একটু মাথায় রাখতে হবে, ইউলিসেসের বয়সটা হচ্ছে 67। সেটা কোথায় কীভাবে আমরা রেফারেন্সটা পাচ্ছি সেটা আমি কবিতাতেই দেখিয়ে দেবো। 3 সানস বলে একটা জায়গা ছিল। 3 সানস মানে 3টে সূর্য, মানে 3টে বছর। তিনি ভাবছেন যে আর 3টে বছর তার হাতে রয়েছে। খ্রিশ্চিয়ানিটিতে ধরা হয় বা খ্রিস্টান মতে ধরা হয় যে মানুষ 70 বছর বাঁচে। তো সেক্ষেত্রে ইউলিসেসের বয়স যদি কখনো প্রশ্ন এসে যায় তখন ওটা 67 হবে। ঠিক আছে? আচ্ছা, উইন্ডি ট্রয়, এখানে আচ্ছা আরেকটা জিনিস বলে নিই, এখানে অ্যালিউশনের যে উদাহরণটা দিয়েছিলাম ট্রয়ের, এখানে ট্রোজান ওয়ার, ট্রয়ের যুদ্ধেরও অ্যালিউশন আছে। তাহলে অ্যালিউশন টোটাল 4টে হলো। একটা হচ্ছে হ্যাপি আইলস, একটা হলো অ্যাকিলিস, একটা হলো উইন্ড ট্রয়, আরেকটা হলো রেনি হায়ার্ডস, যেটা বৃষ্টি। আগের ভিডিওতে আমি 3টে বলেছিলাম, ট্রয়টা বাকি থেকে গেছিলো। যাই হোক, তারপরে এখানে এমনি যেরকম আমি ফিগার অফ স্পিচগুলো বলতে গিয়ে যেটা বলেছিলাম, সেইখানেও কিন্তু এই প্রশ্নগুলো এভাবে দিয়ে দিতে পারে যে এখানে এক্সপিরিয়েন্সকে, অভিজ্ঞতাকে কিসের সাথে তুলনা করা হয়েছে এই কবিতাতে? আর্চের সাথে। ঠিক আছে? এবং সে আর্চটা কেমন না, যে এক্সপিরিয়েন্সটাও কেমন, যে যত তার কাছে যাওয়া যায়, হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড নেভার হোয়েন আই মুভ, মানে যত তার কাছে যাওয়া যায় যেন অভিজ্ঞতা শেষ হয় না, একটা খিলানের পরে আবার একটা খিলান উন্মুক্ত হয়ে যাচ্ছে, ইউ শেপড, ইউ আকৃতির, যে যেন শেষ হয় না। যেরকম দিগন্ত রেখা যখন মাঠের একটা শেষ সীমাতে মনে হয় যেন একটা বৃত্তাকার পথে অর্ধবৃত্তের মতো মাটিকে ছুঁয়ে গেছে, কিন্তু যত এগোনো যায় দিগন্ত রেখা তত দূরে সরে যায়, ব্যাপারটা কিছুটা ওরকম। ঠিক আছে? আচ্ছা, আবার জীবনকে এখানে আরেকটা জিনিসের সাথে তুলনা করা হয়েছে, এগুলো প্রশ্ন দিতে পারে। সোরের সাথে তুলনা করা হয়েছে, টু রাস্ট আনবার্নিশ নট টু শাইন ইন ইউজ, যেটা না ব্যবহার করলে মরচে পড়ে যায়, এগুলো আছে। তারপরে ইটারনাল সাইলেন্স বলতে কাকে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? ইটারনাল সাইলেন্স বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। ভাইল মানে বৃথা বা অকেজো, ওয়ার্ডের মানে জিজ্ঞেস করতে পারে। 3 সানস বলতে কি বোঝানো হয়েছে? 3 সানস বলতে সূর্যে 3টে সূর্য বলতে 3টে বছরকে বোঝানো হয়েছে, যে ফর সাম 3 সানস টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, যেটা ইউলিসেস বলছেন, যে 3টে বছর বাকি আমাকে গুছিয়ে নিতে সব কিছু। তো তার মানেটা কি দাঁড়ালো, যে তিনি 70 বছর যদি থেকে 3টে বছর বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকে 67 বছর। ঠিক আছে? গ্রে স্পিরিট বলতে কাকে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? ইউলিসেসের বৃদ্ধাবস্থাকে বোঝানো হয়েছে। ওল্ড এজ অফ ইউলিসেসকে বোঝানো হয়েছে, তিনি নলেজকে কেমন কীভাবে ফলো করতে চান, সিঙ্কিং স্টারের মতো, একটা ডুবন্ত তারার মতো। এটা একটা প্রশ্ন। এবার টেলিম্যাকাস, এটা ফার্স্ট স্ট্যাঞ্জা চলে গেল, যেখানে তিনি তার এই বিবরণগুলো দিচ্ছেন, যে কী হতে চান, কি করতে চান, কি করার ইচ্ছে আছে, কি করে এসেছেন, সেই বর্ণনাগুলো দিচ্ছেন। তারপরের যে লাইন 33 থেকে 43, 33 নম্বর লাইন থেকে 43 নম্বর লাইন পর্যন্ত, এখানে টেলিম্যাকাস তার নিজের ছেলের বর্ণনা তিনি দিচ্ছেন। এখানে প্রশ্ন তো হতেই পারে তার ছেলের নাম কি টেলিম্যাকাস হলো। আর স্কেপচারের মানে তো রাজদণ্ড, স্কেপচার অ্যান্ড আইলস, তিনি টেলিম্যাকাসকে কী দিয়ে যাচ্ছেন? আইল মানে এখানে কিন্তু দ্বীপ, ওই আইল্যান্ড, আইল দিয়ে প্রশ্ন করতে পারে। আইল বলতে কী বোঝানো হয়েছে? ইথাকা, দ্য আইল্যান্ড অফ ইথাকা বা দ্য কিংডম অফ ইথাকা, ইথাকা রাজ্যটাকে বোঝানো হয়েছে। আর ছেলের প্রতি তার অ্যাটিটিউড কেমন ছিল, এগুলো এমসিকিউতে বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে। যে ওয়েল লাভড অফ মি মানে হচ্ছে কি, তিনি ছেলেকে ভীষণ ভালোবাসতেন, তাকে হচ্ছে ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার। এখানে দিস লেবার বলতে কোনটাকে বোঝানো হয়েছে? ওই ইথাকা দ্বীপটার, ইথাকা কিংডমটার, রাজ্যটার রাজকার্য পরিচালনার যে দায়িত্বটা, কাজটা, সেটাকে এখানে দিস লেবার বলতে ওইটাকে বোঝানো হয়েছে। প্রুডেন্স মানে কি? বিচক্ষণতা। তিনি বলছেন যে টেলিম্যাকাসের সেই বিচক্ষণতাটা আছে যেটা দিয়ে তিনি মেক মাইল্ড এ রাগেড পিপল। রাগেড পিপল বলতে এখানেও সেই স্যাভেজ রেস বলতে যেরকম পিপল অফ ইথাকা, রাগেড পিপল বলতেও পিপল অফ ইথাকা, মানে ইথাকার লোকজনদের, অধিবাসীদেরই বলা হয়েছে। তো সেই রাগেড পিপল যারা অনেকটা বেশি যেন রুক্ষ, আদিম, বর্বর প্রজাতি, তাদেরকে অনেকটা মাইল্ড, অনেকটা সভ্য করবেন। কি দিয়ে করবেন? প্রুডেন্স দিয়ে করবেন। কে করবেন? টেলিম্যাকাস করবে। প্রুডেন্স মানে কি বললাম? বিচক্ষণতা। এটা ইউলিসেস বলছেন। সাবডিউ দেম টু ইউজফুল অ্যান্ড গুড, তাদেরকে অনেকটা বেশি দমিয়ে দেওয়া হবে, সাবডিউ করে দেওয়া হবে। ইউজফুল অ্যান্ড গুড মানে ভালো কাজে লাগানোর জন্য তাদেরকে অনেকটা দমিয়ে দেওয়া হবে। সেটা টেলিম্যাকাস কীভাবে করবেন? থ্রু সফট ডিগ্রিজ। সফট ডিগ্রিজ মানে কি? গ্র্যাজুয়ালি, মানে ধীরে ধীরে। তাহলে এখান থেকে বেশ কিছু প্রশ্ন পাওয়া গেল, যে ওই রাগেড পিপলকে মাইল্ড কী করে করবেন? প্রুডেন্স দিয়ে। কে করবে? টেলিম্যাকাস। আর সেই মানুষগুলোকে সাবডিউ করে তাদের ইউজফুল অ্যান্ড গুড, ভালো কিছু কার্যকরী বা ভালো কিছু করার মতো করে গড়ে তুলবেন কি দিয়ে? সফট ডিগ্রিজ মানে ধীরে ধীরে।
আচ্ছা, ইউলিসেসের সম্পর্কে টেলিম্যাকাসের সম্পর্কে আরও যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট ব্লেমলেস ইজ হি, যেটা আমি বলেওছিলাম, মানে সে হচ্ছে একদম ব্লেমলেস, তাকে ব্লেম করার কিছুই নেই। এটা তাহলে দুটো জিনিস আমরা পেলাম, তাকে ভালোবাসতেন আর তাকে ব্লেমলেসও বলেছেন। আর টেলিম্যাকাসের সম্পর্কে যেগুলো আরও বলা হচ্ছে, সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস মানে হচ্ছে যে সাধারণ যে কাজগুলো, স্ফিয়ার মানে এখানে গোলক নয়, সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস মানে সাধারণ যে দায়িত্বগুলো, সেগুলোতে টেলিম্যাকাস হচ্ছে সেই কাজগুলোকে নিয়ে থাকতে ভালোবাসে, মানে গৃহস্থালির যে কাজ, ঘরে পরিচালনার যে কাজ, এইগুলো নিয়ে টেলিম্যাকাস থাকতে ভালোবাসে। হোয়ারাজ ইউলিসেস কিন্তু ঠিক তার উল্টো, তিনি বারবার এই গতানুগতিক জীবন ছেড়ে বেরিয়ে যেতে চান, জ্ঞান আহরণ করতে চান, অভিজ্ঞতা অর্জন করতে চান, আরও নতুন কিছু অভিযানে যেতে চান, এইগুলো। ঠিক আছে, ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস। এখানে অফিসেস অফ টেন্ডারনেস বলতে কী বোঝানো হয়েছে? আচ্ছা, ইউলিসেসের স্ত্রী রয়েছে, বৃদ্ধা স্ত্রী, এজেড ওয়াইফ, আগেই বলেছি পেনিলোপে। তো এখানে টেলিম্যাকাসের দায়িত্বটা কী হবে? অফিসেস অফ টেন্ডারনেস বলতে তিনি কিন্তু এই টেন্ডারনেসের সাথে একটা মায়া, আবেগ, অনুভূতি, ভালোবাসা, এগুলোর ব্যাপার চলে আসছে। তার মায়েরও দেখভালটা তিনি করবেন। আরও কী কী করবেন টেলিম্যাকাস? পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। হাউসহোল্ড গডস মানে হচ্ছে কুলদেবতা। বাড়িতে প্রত্যেকের যেরকম ছোটোখাটো ঠাকুর দেবতা ইত্যাদি রাখা থাকে, যেগুলোর পুজো করা হয়, তেমনি তাদের যে কুলদেবতা ওই রাজপরিবারের যা রয়েছে তাদেরও পুজো করবেন, তাদেরও যে যথাযথ পাওনাটা তিনি দিয়ে যাবেন টেলিম্যাকাস যখন ঘরে থাকবেন, যখন রাজকার্য পরিচালনা করবেন তখন। কখন? হোয়েন আই এম গন, যখন ইউলিসেস থাকবেন না। আচ্ছা, এখানে লাইন তোলা প্রশ্ন কিন্তু দিতেই পারে, আই বলতে কাকে বোঝানো হয়েছে? হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। সে তার কাজ করবে, আমি আমার কাজ করব। এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? ইউলিসেসের ছেলে টেলিম্যাকাসকে। আই বলতে কাকে বোঝানো হয়েছে? ইউলিসেসকে। এটা একটা হতে পারে। আচ্ছা, নদী যেখানে এখানে বর্ণনাটা হচ্ছে, সেখানে ইউলিসেসের সাথে তার বৃদ্ধ সহযোদ্ধারা সহনাবিকেরাও রয়েছে, এবং এটা একদম বন্দরের ধারে, সমুদ্রের ধারেই হচ্ছে। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই বন্দরটার পাশেই হচ্ছে। ভেসেল মানে এখানে ওই জাহাজগুলোর কথা বলা হচ্ছে। পাপস হার সেল, পালে হাওয়া ধরা। সেল মানে তো সমুদ্র যাত্রা, পাপস মানে হাওয়া ধরা, তখন তো পালতোলা নৌকো ছিল। আর সমুদ্রের বর্ণনা কী দেওয়া হচ্ছে? গ্লুম, দ্য ডার্ক ব্রড সিজ, ডার্ক ব্রড সিজ, ধূসর সমুদ্র এবং ভীষণ বড় সমুদ্র। এবার মেরিনার্স বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে? ইউলিসেসের সঙ্গী সাথীদের তিনি উদ্দেশ্য করছেন, এবং তাদের সাথে তিনি কী কী করেছেন? হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট। ঠিক আছে, এত বছর ধরে তাদের সাথে তিনি একই সাথে, ওই সহযোদ্ধারা সহনাবিকেরা ইউলিসেসের চিন্তাতেই, ইউলিসেসের কথাতেই পাড়ি দিয়েছেন, তাদের সাথেই সব কিছু শেয়ার হয়েছে, এবং তারা কখনো মানে যা ইউলিসেস ভোগ করেছেন সেগুলো তাদের সহযাত্রীদের সহনাবিকদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হয়েছে। যা তিনি আঘাত পেয়েছেন, যা তিনি ঝড় বিপদ ইত্যাদির সম্মুখীন হয়েছেন, যা আনন্দ উপভোগ করেছেন, সেগুলো তারাও হয়েছে, এগুলো রয়েছে। ফ্রলিকের মানে হচ্ছে চিয়ারফুলনেস, ঠিক আছে, মানে আনন্দ। থান্ডার অ্যান্ড সানশাইন থেকে প্রশ্ন দিতে পারে, মানে গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস। থান্ডার মানে হচ্ছে ব্যাড টাইমস, আর সানশাইন মানে হচ্ছে গুড টাইমস, খারাপ সময় এবং ভালো সময়। আচ্ছা, ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস বলতে কাদের বোঝানো হয়েছে? ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস মানে মুক্ত হৃদয় মুক্ত কপাল। এখানে ইউলিসেস এবং তার মেরিনার্স সবাইকেই বোঝানো হয়েছে। ইউলিসেসের সাথে যে সহযোদ্ধা সহনাবিকেরা ছিলেন, তাদের যেই মুক্ত হৃদয় এবং মুক্ত কপাল, মানে তারা কোনো কিছুরই পরোয়া না করে, ইউলিসেসও যেরকম তার ঘর বাড়ি রাজ্য ছেড়ে যেরকম দূর দূরান্ত দেশে ঘুরে বেরিয়েছেন, সেইটা কিন্তু তার সহযোদ্ধা সহনাবিকেরাও করেছিলেন। এইটা। আর আরেকটা জিনিস যেটা বলছেন, ডেথ, মৃত্যু তো সব কিছুকে শেষ করে দেয়, বাট সামথিং আর দ্য এন্ড। এখানে ইআরইটা হচ্ছে বিফোর দ্য এন্ড, ইআরইটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম বিফোরের। বিফোর দ্য এন্ড, শেষ হয়ে যাওয়ার আগে সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, কিছু ভালো কাজ এখনও করা যেতে পারে, যেটা ইউলিসেস বলছেন। মৃত্যুর আগেও তিনি কী করে যেতে চান, এটা। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গড। এখানে একটা জিনিস তথ্য মনে রাখতে হবে, এই ইউলিসেস এবং তার সহযোদ্ধারা কিন্তু দেবতাদের সাথেও যুদ্ধ করেছিলেন ট্রোজান ওয়ারের, ট্রয়ের যুদ্ধে, ঠিক আছে। আচ্ছা, লাইট কোথা থেকে টুইঙ্কেল হচ্ছে? আলো কোথা থেকে বিচ্ছুরিত হচ্ছে? রক্স থেকে, ওই পাথরগুলো থেকে। দিন শেষ হচ্ছে, মুন আস্তে আস্তে, লং ডে ওয়েন্স, সারা লম্বা দিন শেষ হচ্ছে। তারপরে চাঁদ উঠছে, স্লো মুন ক্লাইমস, ডিপ মুনস রাউন্ড দ্য সি উইথ মেনি ভয়েসেস, এবং একটা গর্জন বা বিভিন্ন শব্দ শোনা যাচ্ছে ওই গভীর সমুদ্র থেকে ইত্যাদি, এগুলো। আর এটা তো টিজটা, এখানে টিজটা ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, এটা ইটের কন্ট্রাক্টেড ফর্ম এটা। আর
স্মাইটের মানে জিজ্ঞেস করতে পারে, স্মাইট মানে আঘাত করা। এখানে তিনি তার মেরিনার্সদের সহ নাবিকদের উদ্দেশ্যে আরেকবার বলছেন যে তাদেরকে তাদের জায়গা দখল করে বসতে, যেখানে তারা, কারণ আগেকার দিনে পালতোলা নৌকাতে বিভিন্ন জন বিভিন্ন কাজে নিয়োজিত থাকতো, কেউ দাঁড় বাইতো, কেউ পাল ঠিক করতো, এগুলো সেই কাজে বসে পড়তে বলছেন। ফারোজ মানে হচ্ছে জাহাজ যখন চলে তখন, বা নৌকা যখন চলে, দুদিকে যে ঢেউটা কেটে বেরিয়ে আসে সেইটাকে ফারো। এখানে স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ মানে ওই ঢেউটাকে আঘাত করতে বলা হচ্ছে, স্মাইট মানে আঘাত করা। কারণ তার ইউলিসিসের পারপাসটা কেন পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তেরও শেষে তিনি যেতে চান, এই জন্যই তিনি আবার বেরিয়ে পড়ার কথাগুলো বলছেন। অ্যান্ড দ্য বাথস অফ ওয়েস্টার্ন স্টার মানে পশ্চিমের তারাগুলো যেখানে স্নান করে, মানে তারাও যেখানে ডুবে যায় সেই সমুদ্রে, সেই হচ্ছে সানসেটেরও শেষে মানে সূর্যাস্তেরও পেরিয়ে তিনি যেতে চান। এবং কতক্ষণ অবধি যেতে চান? আনটিল আই ডাই, মানে যতক্ষণ না ইউলিসিস মারা যাচ্ছেন। আর এটাও তিনি একটা সম্ভাবনার কথা ওখানে বলছেন যে ইট মে বি দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। গালফ মানে এখানে হচ্ছে সি ওয়েভ, সমুদ্রের ঢেউ। এখানে গালফ মানে কিন্তু উপসাগর নয়, গালফ মানে এখানে ঢেউ, যে ঢেউ আমাদের ভাসিয়ে দিতে পারে বা ডুবিয়ে দিতে পারে। এবং এটাও হতে পারে এখানে তিনি একটা মৃত্যুর কল্পনাও করছেন, যে আমরা হ্যাপি আইলসে চলে যেতে পারি। আমি বলেছি হ্যাপি আইলসে একটা অ্যালিউশন আছে, যেখানে মৃত্যুর পরে গ্রিক বীরেরা যেখানে থাকেন সেই স্বর্গকে বা সেই হেভেনকে বা সেই দ্বীপকে হ্যাপি আইলস এখানে বলা হচ্ছে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, অ্যাকিলিসে তো বলেইছি, অ্যাকিলিস একজন গ্রিক বীর ছিলেন, এখানে অ্যালিউশন রয়েছে ট্রোজান ওয়ারের, ঠিক আছে। এই আর আরেকটা জিনিস বলছেন তিনি, যে বৃদ্ধ বয়সে তার শারীরিক সামর্থ্যটা কমে গেছে, উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, কিন্তু ইন ওল্ড ডেজ, এই বৃদ্ধ বয়সে কিন্তু যেটা মুভড আর্থ অ্যান্ড হেভেন, যেটা তাদের ইয়ং বয়সে, যাদের কম বয়সে কিন্তু পৃথিবী এবং স্বর্গকেও নড়িয়ে দিয়েছিল, দ্যাট হুইচ উই আর, যেটা আমরা সত্যি তাই, সেটা কিন্তু তখন ছিল। আর ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, তার হিরোইক হার্টস বলতে এখানে কাদের হিরোইক হার্টসের কথা বলা হচ্ছে? কিন্তু ইউলিসিসের যে মেরিনার্সরা, তাদের যে হিরোইক হার্টস সেটারই কথা বলা হচ্ছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে এই হিরোইক হার্টসগুলো কী করে, কিসের দ্বারা দুর্বল হয়ে গেছে? ভাগ্য এবং সময়ের দ্বারা, টাইম অ্যান্ড ফেটের দ্বারা, ঠিক আছে। কিন্তু একটা ভীষণ উইল আছে, স্ট্রং উইল, কিন্তু উইল পাওয়ারটা খুব স্ট্রং, ইচ্ছে শক্তিটা ভীষণ প্রখর, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু এল্ড, ঠিক আছে। তো এই গেল এইটা। আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাইব, যেটা রেটরিকের মধ্যেই, ঠিক রেটরিকের মধ্যে পড়ছে না, এখানে একটু আমাকে একটু কাজ করতে হবে। এটা একটু তোরা দেখ। আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, কবিতাটা কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, ঠিক আছে, ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, অন্তে ছন্দমিল এখানে নেই। আর কবিতাটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। এবারে তোদের প্রসোডি বা স্ক্যানসন, বাংলাতে যেটা ছন্দ আর অলঙ্কার বলা হয়, ইংরেজিতে অলঙ্কারটা হচ্ছে রেটরিক, ছন্দটা হচ্ছে প্রসোডি। এবার ছন্দে মাত্রা দেওয়া হয়, বাংলাতে যেরকম ছিল ইংরেজিতেও সেরকম রয়েছে। এবার এগুলো এত বেশি কোনটাকে কি বলে, কি ক্ষেত্রে কিভাবে করা হয়, এগুলো ফোনেটিক্স না জানলে, কোন শব্দটার উপর জোর পড়ে, কোন সিলেবেলের উপর জোর পড়ে, এগুলো না জানলে এগুলো সম্ভব নয়, এগুলো অতটা জানারও দরকার নেই। এইটা শুধু জেনে রাখবি যে কবিতাটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। আমি একটা লাইন, প্রথম লাইনটা শুধু একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে হচ্ছে। দেখ, লাইনকে কাটার ক্ষেত্রে এমনি জেনারিক কতগুলো নিয়ম থাকে, যেরকম যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এখানে প্রথম লাইনে দুটো অ্যাডজেক্টিভ পাচ্ছি, একটা লিটল, একটা আইডল। লিটিল, আইডল, দুটো করে ভেঙে যাচ্ছে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রথম সিলেবেলের উপর স্ট্রেস পড়ে যাবে, মানে লিটিলের ক্ষেত্রে এলের উপর স্ট্রেস পড়ে গেল, আইডলের ক্ষেত্রে আইয়ের উপর স্ট্রেস পড়ে গেল, হলো। যদি কোনো আর্টিকেল থাকে, এ এন দি, সেগুলো আনস্ট্রেসড থাকে, ঠিক আছে, মানে এটা আনস্ট্রেসড হয়ে গেল, অ্যানটা আনস্ট্রেসড হয়ে গেল। এবারে আমি যদি কাটি, এটাকে কাটলে এরকম হবে, ইট লি টিল, আচ্ছা প্রফিটসটাকেও দুভাবে কাটা যাবে, প্রফিটস দ্যাট অ্যান আইডল, এখানটায় কাটা হবে। এবার দেখ, পাঁচটা ভাগ আমরা পেলাম, কিভাবে পেলাম? ইট লি টিল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, প্রত্যেকটাতে দুটো দুটো করে আছে না? প্রথম সিলেবেলটা আনস্ট্রেসড, তারপরটা স্ট্রেসড, আবার এখানে লিটিলের এটা আনস্ট্রেসড, প্রফের পিতে স্ট্রেসড, আবার ফিটের এখানে আনস্ট্রেসড, দ্যাটে স্ট্রেস পড়বে, অ্যানে তো আনস্ট্রেসড, আইডিলের আইতে স্ট্রেস পড়েছে, ডিলে আনস্ট্রেসড, কিংয়ের স্ট্রেস। তাহলে এখানে পাঁচটা আমরা ভাগ পেয়েছি। ইটলিতে একটা, প্রত্যেকটাতে দুটো দুটো করে আছে, ইটলি টিল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং,
তাহলে 5টা ভাগের প্রত্যেকটাতে দুটো দুটো করে আছে, দুটো দুটো করে আমরা ফুট পেয়েছি, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। তাহলে কি হলো, এটা 5টা ভাগ হলো, এটা পেন্টামিটার হলো। এটা আয়াম্বিক কেন হলো, যখন এইভাবে দুটো দুটো করে কাটা হয়, তার প্রথম সিলেবেলে যখন আনস্ট্রেসড আর দ্বিতীয় সিলেবেলটা যখন স্ট্রেসড হয়, যখন উচ্চারণের জোরটা প্রথম সিলেবেলে পড়ে না দ্বিতীয় অংশটাতে পড়ে, তখন সেটাকে আয়াম্বিক বলে। এটা যদি উল্টো হতো, প্রথমটার উপর যদি ইটের উপর স্ট্রেস পড়তো, লিয়ের উপর, লিটিলের এর উপর আনস্ট্রেসড থাকতো, তখন এগুলো সবগুলোই যদি সেরকম হতো, তাহলে ওটাকে বলা হতো ট্রোকাইক। ঠিক আছে, অত জানার দরকার নেই। এটা 5টা ভাগে ভাগ হচ্ছে, তাই এটা পেন্টামিটার। আর প্রত্যেকটা এই ভাগের অংশগুলোতে প্রথম সিলেবেলটা আনস্ট্রেসড, দ্বিতীয়টা স্ট্রেসড, তাই জন্য এটা আয়াম্বিক। তো এটা কবিতাটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। ঠিক আছে।